এবার ঈদুল আজহার আগে এক অস্বাভাবিক বাস্তবতা সামনে এসছে। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু। এদিকে এবার ঈদের আগেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। ভারতে গরু কুরবানির বিষয়ে অসংখ্য ঘটনা ঘটে, প্রত্যেকটা জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আজকে সরকার চেঞ্জ হবে হিন্দুদের ভালোর জন্য বলছে। কাল আজকে গরু কারা বুঝছে? হিন্দুরা একমাত্র মরবে, হিন্দুরা। এখানে কোনো বাঙালি ছাড়া কেউ মরবে না। কলকাতা সিটির ব্যস্ত রাজপথগুলো এখন আচমকাই লাখ লাখ গরুর দখলে। চারদিকে থমকে গেছে চাকা, তীব্র যানজটে যেন স্থবির হয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গ। আর ঠিক ওপারেই নামমাত্র মূল্যে জলের দরে হুড়মুড় করে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। গবাদি পশু জবাই আর কোরবানির ওপর মোদী ও শুভেন্দু সরকারের নানামুখী কড়াকড়ির জবাবে এবার এমন এক মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে যা আক্ষরিক অর্থেই পুরো ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। কোনো ভাঙচুর নয়, কোনো স্লোগান নয়। আর হুমায়ুন কবির আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যখন বলছে যে কুরবানি পশ্চিমবঙ্গে হবে, কোনো সিস্টেম মানবে না, রাজ্য সরকার কেন হুমায়ুন কবিরকে এখনো গ্রেফতার করছে না? বিক্রি করতে পারেনি শখের গরু, চোখে মুখে এক বুক হতাশা। কিভাবে পূর্ণ করবেন অধরা স্বপ্নগুলো? এমন দৃশ্যই এবার চোখে পড়ছে ভারতের গরুর হাটগুলোতে। শুভেন্দু আর মোদী পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতের শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুসলিমদের গরু কুরবানি নিষিদ্ধ করেছিল। আজকে ঈদের আগেই এই দুইজন পদত্যাগ করতে বাধ্য হয় জনগণের একশনে। ভারতে অসংখ্য জনগণ এই মুহূর্তে রাজপথে নামে এবং এদের পিছনে মমতা ব্যানার্জি, থালাপতি বিজয় এবং বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি সাপোর্ট করছে এবং ভারতের উপর অ্যাকশন নিচ্ছে। কারণ ভারতে মুসলিমদের সাথে স্বৈরাচারী হচ্ছে এবং মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর অবস্থা এবং এই মুহূর্তে যা রাজপথে চলছে সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এবার ঈদুল আজহার আগে এক অস্বাভাবিক বাস্তবতা সামনে এসেছে। মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানি থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। সিদ্ধান্তটি স্বেচ্ছায় নেওয়া হয়েছে বলা হলেও এর পেছনে রয়েছে বিজেপি সরকারের কঠোর আইন, প্রশাসনিক নজরদারি এবং ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের বাস্তবতা। দর্শক, আসামের বিভিন্ন ঈদ কমিটি ইতোমধ্যে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তারা যেন এবারের ঈদে গরু কোরবানি না দেন, আইন মেনে চলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ধুবড়ির ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি থেকে শুরু করে হোজাই সহ বিভিন্ন এলাকার কমিটিগুলো একই ধরনের বার্তা দিয়েছে। এই ঘটনাকে শুধুমাত্র ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি আসলে ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতার এক প্রতীকী ছবি, যেখানে সংখ্যালঘু মুসলিম সমাজ ক্রমেই সংঘাত এড়িয়ে টিকে থাকার রাজনীতিতে বাধ্য হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়েছেন রাজ্যে গবাদি পশুর সংরক্ষণ আইন কঠোরভাবে কার্যকর করা হবে। সেই বার্তার পরপরই মুসলিম কমিটিগুলো একের পর এক বিবৃতি দিতে শুরু করে। আসামে 2021 সালে কার্যকর হওয়া আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট শর্ত ছাড়া গরু জবাই নিষিদ্ধ। বিশেষ করে হিন্দু, জৈন ও শিখ অধ্যুষিত এলাকার 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই বা গরুর মাংস বিক্রির ওপর কড়াকড়ি রয়েছে। আইন ভাঙলে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধানও আছে। দর্শক, বিশ্লেষকদের মতে আইনটি কেবল পশু সংরক্ষণের প্রশ্ন নয়, বরং এটি বিজেপির দীর্ঘদিনের গো রাজনীতির অংশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা গুজরাটের মতো রাজ্যের পর এখন উত্তর পূর্ব ভারতীয় একই রাজনৈতিক কৌশল প্রয়োগ করছে বিজেপি। তবে দর্শক, মুসলিম সমাজ কেন পিছু হটল? ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। তারা বলছে ঈদের মূল শিক্ষা আত্মত্যাগ ও হিংসা বিদ্বেষ ত্যাগ করা, শুধুমাত্র গরু কোরবানি নয়। কিন্তু এটা কি সত্যিই তাদের মনের কথা নাকি স্রেফ টিকে থাকার কৌশল? ধর্মীয় ব্যাখ্যার আড়ালে এখানে মূলত একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ গত কয়েক বছরে ভারতে গরু জবাই বা গরুর মাংস ইস্যুকে কেন্দ্র করে বহু জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা, হামলা, এমনকি লিঞ্চিং এর ঘটনাও ঘটেছে। তাই আসামের মুসলিম সমাজের একাংশ মনে করছে প্রকাশ্য সংঘাতের বদলে আপাত সমঝোতাই এখন নিরাপদ পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের প্রতিরক্ষামূলক সংখ্যালঘু রাজনীতি, যেখানে অধিকার নিয়ে সরাসরি সংঘাতে না গিয়ে সংখ্যালঘুরা সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক হয়রানি এড়ানোর পথ বেছে নেয়। হিন্দুত্ববাদকে টানতে গিয়ে নিজেদের সম্প্রদায়কে বিপাকে ফেলেছে বিজেপি। এই সংকটের কারণ হলো আসামের বহু হিন্দু খামারি ও গবাদি পশু ব্যবসায়ীও এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। কারণ আসামের গ্রামীণ অর্থনীতিতে গরু শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি কৃষি ও পশুপালন নির্ভর জীবিকারও বড় অংশ। বিশেষ করে নিম্ন আয়ের হিন্দু কৃষক ও খামারিরা দীর্ঘদিন ধরে বয়স্ক বা কর্মক্ষমতা হারানো গরু বিক্রি করে কিছু অর্থ পেতেন।
কিন্তু কঠোর আইন ও নজরদারির কারণে এখন গরু পরিবহন, বিক্রি কিংবা বাজারজাতকরণ নিয়েও ভয় তৈরি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে অনেক খামারি এখন গরু পালনেই নিরুৎসাহিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী হয়ে মাত্র 15 দিনও টিকতে পারছেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। ভারতীয় মিডিয়া এমন কথা বলছে, এটা কোনো মন করা কথা না। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্টে জানাবেন। চলুন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সাধারণ মানুষ একসাথে প্রতিবাদে নেমেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঈদের আগে শুভেন্দু অধিকারীকেও মুসলিম সম্প্রদায়ের প্রতি নরম অবস্থান নিতে দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এতদিনের কঠোর বক্তব্যের পর হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? রাজনৈতিক চাপ নাকি জনরোষ? এদিকে পরিচিত ঘোষ, যিনি নিজেকে বিজেপি সমর্থক হিসেবেই পরিচয় দেন, তিনিও এবার সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আইন যদি সরকারি করে তাহলে ক্ষতির বোঝা সাধারণ ব্যবসায়ীরা বহন করবে কেন? কোরবানির ঈদের আগে এই ইস্যু ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বেশ উত্তপ্ত। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে মাত্র 15 দিন আগে ক্ষমতায় বসা একজন মুখ্যমন্ত্রীকে এখন নিজের পদ বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ফাঁদ পাতা হয়েছিল প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, সে ফাঁদেই কি এবার খোদ সরকার জড়িয়ে পড়লো? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে কোরবানির ঈদকে কেন্দ্র করে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরপরই গরুর হাটে যে কড়াকড়ি আরোপ করেছিলেন, বিশেষ করে 14 বছরের নিচে গরু বিক্রি বা জবাইয়ের উপর অলিখিত নিষেধাজ্ঞা, সেটাই এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। খবর আসছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তবে সবচেয়ে বড় চমকটা এখানে নয়। চমকটা হলো, যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে একটা বিশাল অংশ হলো খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষ। যে মানুষগুলো এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতা এনেছিল, তারাই এখন বলছে, আমরা ভুল মানুষকে নির্বাচিত করেছি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। পর্দার আড়ালে আসলে কি চলছে? কেন ধর্ম রক্ষার নামে নেওয়া একটি সিদ্ধান্তে খোদ হিন্দু সমাজই ফসছে? কারণটা লুকিয়ে আছে গ্রামীণ অর্থনীতির এক নির্মম সত্যের ভেতরে। রাজনীতি হয়তো ধর্ম বোঝে, কিন্তু অর্থনীতি কোনো ধর্ম বোঝে না। সে বোঝে শুধু সাপ্লাই আর ডিমান্ড। সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হয়তো ভেবেছিল এই ফতোয়া জারি করলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়াবে, হয়তো রাস্তায় ঝামেলা হবে, আর সেটাকে কাজে লাগিয়ে মেরুকরণের ফায়দা লোটা যাবে। কিন্তু বাস্তবে হলো উল্টো। পুলিশি হয়রানি আর আইনি জটিলতার ভয়ে মুসলিম ক্রেতারা যখন পশুর হাট থেকে মুখ ফিরিয়ে নিল, তখন রাতারাতি ধস নামলো কোটি কোটি টাকার গ্রামীণ অর্থনীতিতে। আর এর সবচেয়ে বড় শিকার হলেন গ্রাম বাংলার লাখ লাখ প্রান্তিক হিন্দু গরু ব্যবসায়ী এবং কৃষক। একটু গভীরে গিয়ে বিষয়টা চিন্তা করুন। একজন সাধারণ কৃষকের কাছে একটা গরু বা মহিষ শুধু একটা প্রাণী নয়, এটা তার সারা জীবনের জমানো ফিক্সড ডিপোজিট। মেয়ের বিয়ে, ঘরের চাল মেরামত থেকে শুরু করে মহাজনের ঋণ শোধ, সবকিছু নির্ভর করে এই ঈদের বাজারের উপর। যখন সে বাজারটাই ধ্বংস হয়ে গেল, তখন লাখ লাখ হিন্দু পরিবার সরাসরি পথে বসার উপক্রম হলো। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। ক্ষোভটা এখন আর শুধু হাটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আদালতে পৌঁছে গেছে। খোদ কট্টর বিজেপি সমর্থক বলে পরিচিত ব্যবসায়ীরা এখন সরকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের স্পষ্ট দাবি, এই হতকারী সিদ্ধান্তের জন্য যে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে, তার ক্ষতিপূরণ খোদ সরকারকেই দিতে হবে। বিষয়টা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তার একটা উদাহরণ দেওয়া যাক। ব্যবসায়ীরা এখন সরাসরি হুমকি দিচ্ছেন, সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে পুরো কলকাতায় দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এই মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট, মুসলিম বিরোধী এবং জনবিরোধী এবং মানবতাহীন। কাল পর্যন্ত গোমাংসকে তো বাটি বাটি, এখন গোমাতার জন্য পাগল হয়ে যাচ্ছে। কাল পর্যন্ত বান্ডিল বান্ডিল টাকা নিয়েছে, সে এখন বলছে দুর্নীতিমুক্ত সমাজ করবে, নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। আরে এর থেকে বড় প্রহসন, আরে যার খিল্লি প্রধানমন্ত্রী নিজেই উঠিয়েছিল যে देखिए कैसा भोला भाला चेहरा लग रहा है, लपेट लपेट के ले रहा है और टेबल में सटा के रख रहा है और भोला भाला चेहरा। তাহলে সেই লোকটা এখন ওয়াশিং মেশিনে ধুয়ে এখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। এই যে সবকা সাথ সবকা বিকাশের যে কথাটা, যেটা বিজেপির নেতারা বলছিল আমরা মুসলিম বিরোধী না, সবার প্রতি আইন সমানভাবে লাগু হবে, তো আমরা সেইটা দেখলাম না। যা মুসলিম সমাজে কেন পুরো সমাজে একটা খারাপ বার্তা যাচ্ছে। এরা শুরু করেছে অত্যাচার দিয়ে। আজকে যেভাবে শিয়ালদা, হাওড়া স্টেশন, বর্ধমান স্টেশন, আরও স্টেশনে যেভাবে গরিব হকারদের উজাড় করে দেওয়া হচ্ছে রাতারাতি নোটিশ ছাড়া, এরা কি শুধু মুসলিম বিদ্বেষী নাকি এরা গরিব মানুষের বিরোধী? এরা পুঁজিপতিদের সরকার, এরা কর্পোরেট ওয়ার্ল্ডের সরকার। এরা বড় বড় শহরগুলোতে বড় বড় স্টল করবে, মার্কেট করবে, রেস্তোরাঁ করবে। গরিব মানুষের এখানে কোনো জায়গা নেই। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝে যাব তত আমাদের জন্য মঙ্গল। প্রথম ঘটনা, তপসিয়াতে বুলডোজার চালানো, মানে গদিতে বসতে না বসতে মানে ভিতরে যে কতটা বিষ আছে সেটা তার আচরণে বোঝা গেল। একটা মুখ্যমন্ত্রী কোনো নিয়ম কানুন আইন না মেনে, এই বুলডোজারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে, সে কিন্তু তড়িঘড়ি গিয়ে শুধু হিংসার কারণে, মানে বিজেপি ক্ষমতায় এসছে, কি দিতে হবে? হিন্দু সমাজকে একটা উপহার দিতে হবে। দেখো মুসলমানদের টাইট দিচ্ছি, কারণ ও কাউন্টিংয়ের দিনেও বলেছিল যে আমি শুধু হিন্দুদের ভোট পাচ্ছি, হিন্দুদের কাজ করব, মুসলমানদের জন্য কিছু করবো না। তাহলে মুসলমানদের যে মনে কতটা ঘৃণা ছিল সেইটা ওর প্রথম দিনের কার্যে বোঝা গেল, এবং ও খুব আঘাত এলো
হাইকোর্টে গিয়ে এটা প্রমাণিত হলো এবং ভিডিওতে মানুষ যা দেখেছে তো বোঝা গেল যে এই মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট, মুসলিম বিরোধী এবং জনবিরোধী এবং মানবতাহীন। ওই যে মুসলিম মহিলাটি যারা ওই বাড়িটা 42 বছর আগে করেছে ওর বাবা বা ওর শ্বশুর, এবং অত্যন্ত উচ্চশিক্ষিত মহিলা, আমার মনে হয় পুরো পশ্চিমবাংলায় অত ফ্লুয়েন্ট ইংলিশ খুব কম মানুষ বলবে। হিন্দু মুসলমান আপনি পুরো বাংলায় ঘেড়ে নেন, তারা শিক্ষিত। এই শুভেন্দুর যে মনে হলো এরা তো গরিব অশিক্ষিত মুসলমান, এদের যাবো বুলডোজার দিয়ে ভেঙে দেবো। পরপর দুটো বাড়ি ভাঙলো, আগুন লেগেছিল একটা বাড়িতে, আগুন তো স্টিফেন কোর্টেও লেগেছিল, আর অনেক জায়গায় লেগেছে, সরকারি দপ্তরেও লেগেছে, কিন্তু সব জায়গায় বুলডোজার লাগে। তো এই আনাড়ি অশিক্ষিত মুখ্যমন্ত্রী সবসময় হিন্দু সেজে ঘুরে বেড়াচ্ছে, গেরুয়া তিলক লাগিয়ে, গিয়ে ওর বুলডোজার আঘাত খেলো, হাইকোর্ট ওকে ভৎসনা করলো, বললো যে না কোনো ডেমোলিশন হবে না, বুলডোজার থেমে গেল। দ্বিতীয় ঘটনা, পার্ক সার্কাস 7 পয়েন্টে যে জমায়েত হয়েছিল, এই জমায়েতের আমি বিরোধী। এইটা জমায়েত করার, বিক্ষোভ দেখানোর সময় নয়। মাত্র কয়েকদিন সরকার এসছে, সরকারের উপরে নজর রাখতে হবে সে কি করছে, কারণ অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল। পশ্চিমবাংলায় উন্নয়ন করাবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়বে এবং প্রচুর চাকরি হবে, রিক্রুটমেন্ট হবে, অনেকগুলো যুবসাথী এবং ওই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার এবং 7th পে কমিশন লাগু করবে, সমস্ত পুরনো ডিএ ক্লিয়ার করবে, অনেক প্রতিশ্রুতি, রেলওয়ে রিক্রুটমেন্ট, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, টিচার্স রিক্রুটমেন্ট, প্রতি বছর এসএসসি হবে। অর্থাৎ যে এত কথা বলেছিল, এগুলো পশ্চিমবাংলার মানুষ তাকিয়েছিল এগুলো আমরা পাবো, কিন্তু দেখা গেল প্রথম দিনেই ও ঘর ভাঙা থেকে শুরু করলো, আর দ্বিতীয় আক্রমণ গিয়ে হলো 7 পয়েন্টে। আমি বলছি ওই 7 পয়েন্টের জমায়েতটা কোনো সংগঠন ডাকেনি, তার মানে এটা ষড়যন্ত্র করে ওইটা গুজব ছড়িয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে জমায়েত করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে। ওই জমায়েতটার আমি বিরোধী। এখন জমায়েত করার, প্রতিবাদ করার সময় আসেনি। আর ওইটার উপরে পুলিশ প্রথমে আক্রমণ করলো, তারপরে কিছু ছেলে ইটপাটকেল করেছে। ওই ইটপাটকেল কারা করেছে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরায় ধরে তাদের বার করতে হবে, কিন্তু কোনো নিরীহ মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো যাবে না প্রমাণ ছাড়া। যেমন ফরিদুল ইসলাম ওই জায়গায় স্পটে ছিল। 7 পয়েন্ট এমন একটা জায়গায় হাজারো লোক এমনি এসে দাঁড়িয়ে যায়, তার মানে ওইখানে ক্যামেরায় ধরা পড়লেই তাকে তুমি জেলে পুরে দেবে। এবং এইটার থেকেও যেটা বড় সাংঘাতিক ঘটনা, তার পরের দিন 4 জনকে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় আপনারা প্যারেড করাচ্ছেন আর বলছেন ওই ঘটনার পুনর্গঠন আপনারা করছেন। ঘটনাটা ঘটলো সিসিটিভির সার্ভেলেন্সের মধ্যে, সবকিছু আপনারা দেখছেন। পুলিশ প্রথম থেকে ছিল, পুলিশের সামনে পুরো ঘটনা ঘটলো। রাতের নিস্তব্ধতা চিরে সীমান্ত পেরিয়ে হুড়হুড় করে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। যে গরুকে ভারতে গোমাতা হিসেবে পরম ভক্তি ভরে পূজা করা হয়, ঠিক সেই গরুই আজ রাতের অন্ধকারে কাঁটা তার পেরিয়ে কেন দলে দলে ঢুকছে বাংলার মাটিতে। মোদী সরকারের কঠোর নিষেধাজ্ঞার পরও কার ইশারায়, কাদের প্রচ্ছন্ন মদদে চলছে এই বিশাল চোরাচালান। পুরো ঘটনা এবং এর নৈপথ্যের চাঞ্চল্য করে সব কারণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদনে বেরিয়ে আসবে এমন কিছু নির্মম সত্য যা হয়তো আপনি কল্পনাও করেননি। কোরবানির ঈদকে সামনে রেখে যখন আমাদের দেশের সাধারণ খামারিরা তাদের সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার অপেক্ষায়, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আছড়ে পড়ছে ভারতীয় গরুর ঢল। দিনের আলো নিভে গিয়ে রাতের আধার ঘনিয়ে আসলেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো হয়ে ওঠে চোরা কারবারিদের অভয়ারণ্য। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে যে ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। দেশের স্বনামধন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেমন চ্যানেল 1, এনটিভি, সময় সংবাদ এবং 21 টিভির একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে এই চোরাচালানের চাক্ষুষ প্রমাণ উঠে এসেছে। ক্যামেরার লেন্সেই ধরা পড়েছে কিভাবে রাতের অন্ধকারে শত শত ভারতীয় গরু ও মহিষের বিশাল বিশাল চালান ঢুকছে বাংলাদেশে। কোনো কোনো সীমান্তে খরস্রোতা নদীর সাথে, আবার কোনো সীমান্তে কাঁটাতারের বেড়া সুকৌশলে পার হয়ে বা কেটে এই গবাদি পশুগুলো এপারে আসছে। বর্ডার পার হওয়ার পর এই গরুগুলো আর ভারতীয় থাকছে না, মাত্র কয়েক মিনিটে জাদুকরী প্রক্রিয়ায় এগুলো বনে যাচ্ছে 100% দেশি খাঁটি গরু। এই জালিয়াতির পেছনে কাজ করছে এক বিশাল এবং অত্যন্ত সুসংগঠিত সিন্ডিকেট। তারা সীমান্ত গলিয়ে পশুগুলো দেশে ঢোকানোর পরই আসল লন্ডারিং বা বৈধকরণের খেলা শুরু করে। বিভিন্ন পশুর হাটের ভুয়া হাসিল বা ট্যাক্সের রসিদ ব্যবহার করে এই গরুগুলোকে দেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে যাচ্ছে অনেক কিছু, আর হাত বদল হচ্ছে কাগজের টুকরো। এই চোরাচালান চক্রের পরবর্তী ধাপের কৌশল শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ভারত থেকে আনা এই গরুগুলোর মধ্যে যেগুলো দেখতে তুলনামূলক ফ্রেশ, স্বাস্থ্যবান এবং শরীরে কোনো দৃশ্যমান দাগ বা ক্ষত নেই, সেগুলোকে সরাসরি দেশের বড় বড় পশুর হাটে তুলে দেওয়া হচ্ছে। সাধারণ ক্রেতারা অনেক সময় না বুঝে দেশি গরুর আদল দেখে এগুলোকে দেশি খামারের গরু ভেবেই কিনে নিচ্ছেন। অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে বা কাঁটা তার পার হওয়ার সময় যে গরুগুলোর শরীরে বিভিন্ন ধরনের সিল, ক্ষত বা দাগ লেগে যায়, সেগুলোকে হাটে না তুলে সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কসাইখানাগুলোতে। কোরবানির ঈদকে সামনে রেখে সারা বছর ধরে অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশের লাখ লাখ খামারি গরু লালন পালন করেন। গোখাদ্যের আকাশ ছোঁয়া দাম, ওষুধের খরচ, বিদ্যুৎ বিল এবং দিন রাত হাড় ভাঙা খাটুনির পর তারা অপেক্ষায় থাকেন ঈদুল আজহার হাটে ভালো দাম পেয়ে ঋণ শোধ করার।
কিন্তু হাটে গিয়ে তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ছে। বাজারে ভারতীয় গরুর এমন বাঁধ ভাঙা যোগানের ফলে চাহিদার তুলনায় পশুর আধিক্য বেশি দেখা যাচ্ছে, আর অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী দেশি গরুর দাম এক ধাক্কায় তলানিতে গিয়ে ঠেকেছে। দর্শক, আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।